আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বিকাশের সফলতা দেখে আরো প্রায় 13টার মতো বিভিন্ন ব্যাংক চেয়েছিল বিকাশের মতো তৈরি করতে, কিন্তু তারা পারেনি। তো এবার প্রাইম ব্যাংক তারাও লেনদেন নিয়ে আসতেছে বিকাশের মতো টাকা লেনদেন করার জন্য। তো কতটা তারা সফল হবে, আর এই প্রাইম ব্যাংক শেয়ারটা কেমন, প্রাইম ব্যাংক পরিচিতি দেখবো আজকে আমরা। কারণ শেয়ার বাজারে যে কয়েকটা দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য ব্যাংক আছে তার মধ্যে কিন্তু এই প্রাইম ব্যাংকটা অন্যতম। তো আমরা সব সময় বলি, আপনি যেই শেয়ারই বিনিয়োগ করেন ওই শেয়ারটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখবেন, তাহলে বাজারের উত্থান এবং পতনে আপনার টেনশন হবে না, আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে। এবং 5, 10, 15, 20 বছর পর আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেখান থেকে কিন্তু ডিভিডেন্ড অথবা ক্যাপিটাল গেইন হিসাবে পেতে পারেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের এই প্রাইম ব্যাংক, এই ব্যাংকটার আদ্যপাত্য কবে প্রতিষ্ঠিত হইল, কিভাবে হইল, কারা ছিলেন উদ্যোক্তা, সবকিছু আজকে দেখার চেষ্টা করব। প্রয়োজনে আপনি একের অধিকবার ভিডিওটা দেখবেন, তাইলে আপনার বুঝে আসবে। তাহলে প্রাইম ব্যাংক পিএলসি 1995 সালে মোটামুটি কয়েকটা স্বনামধন্য যে শিল্প গোষ্ঠী বলতে পারেন, ইস্ট কোস্ট, এই যে আমাদের মোবিল যমুনা আছে তার অংশীদারি আছে এই ইস্ট কোস্ট, এটা ছাড়া বাংলা ট্রাক, এটা ছাড়া পলমল গ্রুপ এবং পেরোলে পাম্প, বিশেষত এই কয়েকটা শিল্প গোষ্ঠীর উদ্যোগে কি হয়, এই প্রাইম ব্যাংকটা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এর কিছুদিন পরে 1999 সালে বাংলাদেশের শেয়ার বাজারে থেকে এরা আইপিও ছাড়ে এবং শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করে। তার মানে বলতে পারেন যে 1999 সাল থেকে ব্যাংকটা শেয়ার বাজারে আসতে, তো মোটামুটি আমরা ব্যাংকটার প্রতি বিশ্বাস করতে পারি। ব্যাংকটা অতটা বড় ব্যাংক না, মাঝারি মানের ব্যাংক, মাত্র 149টার মতো তাদের ব্রাঞ্চ আছে এবং 152টার মতো তাদের এজেন্ট ব্যাংকিং আছে, এটিএম সংখ্যাটা 160। এটা ছাড়া তারা ইসলামিক ব্যাংকিং শুরু করেছে। ইসলামিক ব্যাংকিং এর নিজস্ব 5টা শাখা এবং 50টার মতো বিভিন্ন উইন্ডো তারা রেখেছে। মানে ওই সুদী ব্যাংকগুলোতে ইসলামিক ব্যাংকের ছোটখাটো জিনিস আছে। এটা ছাড়া এই ব্যাংকের 5টা সাব ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চ হিসাব করলে আসলে এটা মাঝারি মানের একটা ব্যাংক, অতটা বড় ব্যাংক না। দেখেন, ব্যাংকে মাঝারি মানের ব্যাংক হইলে একটা যে সুবিধা, ব্যাংকটা যদি ভালো থাকে এইটার গ্রোথ কিন্তু ভালো। তো তাহলে আপনি যে ইনভেস্টটা করতেছেন এটা দ্রুতই দ্বিগুণ হবে। আবার একটা যেটা, ব্যাংকটা যদি বড় হয় সেক্ষেত্রে যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তাহলে ফিক্সড কস্টের কারণে ওই ব্যাংকটা, যেমন পূবালী ব্যাংক, ওই ব্যাংকটা চাপের মধ্যে পড়ে। তো সেই তুলনায় আমরা বলতে পারি এই যে আমাদের প্রাইম ব্যাংক আছে মাঝারি মানের ব্যাংক মোটামুটি। এটা ছাড়া ডেবিট কার্ডের সংখ্যা 4 লাখের উপরে, ক্রেডিট কার্ড 50,000-এর উপরে, মোট গ্রাহক সংখ্যা 11 লক্ষ 2024 সালের অ্যানুয়াল রিপোর্ট মোতাবেক। 2025-এ হয়তো আরো বেড়েছে। ম্যাক্সিমাম তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি তাদের লেটেস্ট যে সমস্ত ইনফরমেশন আছে ওয়েবসাইটে, সেখান থেকে। তো হয়তো আপনি আগামী কয়েকদিনে নতুন করে তাদের 2025 সালের অ্যানুয়াল রিপোর্টে হয়তো আমরা আরো নতুন কিছু জানতে পারবো। এখন এই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদের মোটামুটি 6টা সাবসিডারি তারা তৈরি করেছে। তো এই 6টার মধ্যে একটা হচ্ছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, তবে এই কোম্পানিটা লজে আছে। বাংলাদেশে আমরা জানি ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর কি অবস্থা। প্রাইম ব্যাংকের যে সিকিউরিটিস মানে ব্রোকারেজ হাউস, এইটাও লজে আছে। তার মানে 6টা সাবসিডারির মধ্যে আমরা বলতে পারি প্রথম 2টা কিন্তু লজে আছে, তারপরে প্রতিটা ব্যাংকেরই আছে। এটা ছাড়া তারা যেটা করেছে যে প্রাইম ব্যাংক মানি এক্সচেঞ্জ, যে একটা তারা হচ্ছে যে সিঙ্গাপুর, একটা হচ্ছে হংকং, একটা হচ্ছে ইউকে, এই 3 দেশে তাদের 3টা মানি এক্সচেঞ্জ আছে যেগুলো কিন্তু লাভজনক। তাহলে বাংলাদেশে যে 2টা ব্রোকারেজ হাউস ইনভেস্টমেন্ট, সেখানে লস, কিন্তু বাকি 3টাতে লাভ। আর অতি সম্প্রতি প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড তারা কি করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি পেয়েছে লেনদেনের জন্য। যেমন বিকাশে আমরা লেনদেন করি, বিকাশের ভিডিওটা দেখে নেবেন ব্র্যাক ব্যাংকের, সেখানে আমরা আলোচনা করেছি যে প্রায় 8 কোটির উপরে গ্রাহক, 4 কোটির উপরে অ্যাক্টিভ গ্রাহক,
একটা গ্রাহক থেকে যদি বছরে 1 টাকা ইনকাম করা যায় তাহলে 8 কোটি টাকা কিন্তু ইনকাম। যদি 100 টাকা করা যায়, যদি 1000 টাকা করা যায়। আর বাংলাদেশে মনোপলি ব্যবসা করতেছে বিকাশ। এখন এই প্রাইম ব্যাংকের ফিনটেক তাদের লেনদেনটা কতটা বিকাশের সাথে তারা প্রতিযোগিতায় টিকবে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তবে যেহেতু বিকাশের নানা প্রকার উত্থান পতন, বিকাশের নানা প্রকার সফটওয়্যারের আপগ্রেডেশন, ওই জিনিসগুলা অভিজ্ঞতা যদি তারা নিতে পারে, তাহলে আশা করা যায় যে এই প্রাইম ব্যাংকের লেনদেনটা বিকাশেরকে ছাড়িয়ে না গেলেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। তো যদি একবার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, তাহলে এইটা তখন বিকাশ ব্র্যাক ব্যাংকের মতো একটা আরো শক্তিশালী ব্যাংক হয়ে কিন্তু উঠবে। এটা ছাড়া ব্রাগ এদের যেটা হচ্ছে যে অফশোর ব্যাংকিং করার জন্য 3টা শাখা দেওয়া আছে। অর্থাৎ দেশের বাইরে যেমন ডলার গুলাতেও বাংলাদেশের অ্যাকাউন্ট রাখা যায়, এগুলাকে আমরা অফশোর ব্যাংকিং বলি। এটা ছাড়া তাদের ব্র্যাক ব্যাংক ফাউন্ডেশন সরি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আছে, এখানে তাদের চক্ষু হসপিটাল আছে, ইংলিশ মিডিয়ামে তাদের গ্রামার স্কুল আছে, নার্সিং কলেজ আছে। কিন্তু তাদের এই যে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, এটা সামাজিক দায়বদ্ধতা থেকে করতেছে, তো এর জন্য চক্ষু হসপিটাল, এটা ছাড়া তাদের যে এই যে গ্রামার স্কুল এবং হচ্ছে যে নার্সিং, এখান থেকে কিন্তু তাদের ইনকাম হয় না। এটা সামাজিক দায়বদ্ধতার যে ফান্ড, সেই ফান্ড থেকে দেওয়া হয়, যতটুকু তাদের রিপোর্ট থেকে দেখা গেছে। যদিও ক্রিস্টাল ক্লিয়ার না, তবে যতটুকু ইনকাম স্টেটমেন্ট থেকে এগুলা থেকে কোনো আয় কিন্তু আসে না। তার মানে বলতে পারি এগুলা একটা তাদের জাস্ট ব্র্যান্ড ভ্যালুর জন্য চক্ষু হসপিটাল, গ্রামার স্কুল এবং হচ্ছে যে নার্সিং কলেজ। এটা ছাড়া তারা প্রতি বছরই শিক্ষার্থীদেরকে শিক্ষা বীমার মতো বিভিন্ন প্রকার জিনিস দিয়ে থাকে। এখন এই ব্যাংকটার একটা মৌলিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে গ্রাহক সংখ্যাটা 65% হচ্ছে তাদের কর্পোরেট। এখন এই কর্পোরেটই তাদের, যেহেতু কর্পোরেট সেক্টর থেকে এসেছে, তো 65% তাদের কর্পোরেট ব্যাংকিং। তো রিটেল এবং অন্য জায়গায় কিন্তু তাদের কম। তো কর্পোরেট ব্যাংকিং যদি দেশের অবস্থা ভালো থাকে, ব্যাংকটাও ভালো করে, তো ধারাবাহিকভাবে কিন্তু গত 4 বছর ব্যাংকটা ভালোই করতেছে। ব্যাংকটার এনপিএল রেশিওটা অনেক কম। এটা ছাড়া ধারাবাহিক তার ইপিএস বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকটা স্থিতিশীল এবং ভালো ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যেই সিআরআর 4% রক্ষা করার কথা, অন এভারেজে তারা রক্ষা করতে পারতেছে। কোনো নগদ যে ক্যাশ রিজার্ভ রেশিওর সমস্যা নাই, এসএলআরেরও কোনো সমস্যা নাই। এটা ছাড়া সিএ আরও কোনো সমস্যা নাই, 12%-এর উপরে আসছে। তার মানে ব্যাংকটা ডিভিডেন্ডও দিতে পারবে, গ্রোথ করতেছে, সব কিছুই কিন্তু ভালো করতেছে। এই ব্যাংকটার যদি আমরা যে জিনিসটা দেখতেছিলাম, সম্ভবত আপনাদেরকে আমরা এনপিএলটা প্রাইম ব্যাংকের একদম সবচেয়ে কম। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে 1.99, লেটেস্ট তথ্য অনুযায়ী এনপিএল সবচেয়ে কম, মানে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে কম। তার 14%-এর উপরে গত 5 বছরের আরোই, লেটেস্ট আরোই তো 20%-এর। ইপিএসটাও 55% বৃদ্ধি পাচ্ছে, ডিভিডেন্ড বৃদ্ধি পাচ্ছে, নেট প্রফিট মার্জিন হচ্ছে 27। তো আশা করি যে এই যে ইন্টারনাল তথ্য, এগুলার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। এখন যদি তার 2017 সাল থেকে যদি আমরা শেয়ার প্রাইসটা দেখি, 17 সালেও তার একবার 23 টাকায় ছিল, 18 সালে 17 টাকা, 19-এ 17, 20-এ 16, 21-এ 21, 22-এ 18, 23-এ 20, 24-এ 23, আর এখন গিয়ে যেহেতু ডিভিডেন্ডের মৌসুম, ওই জন্য একটু বেশি চলতেছে। তো শেয়ার প্রাইসের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পি রেশিওটা। তো পূর্বে পি রেশিও ছিল অনেক বেশি, তার মানে দেখতেই পারতেছেন পি রেশিওটা সহনীয় পর্যায়ে বলতে পারি আমরা 2023 এবং 24-এ। 2024-এ তো যখন 23 টাকা ছিল, খুবই সস্তা ছিল। তার মানে পি রেশিওটা হচ্ছে মার্কেট প্রাইস প্লাস কোম্পানির আর্নিং। তো কোম্পানিটা ওই স্কোয়ার ফার্মার মতো আর্নিংটা বৃদ্ধি করছে, সেই তুলনায় তার শেয়ারের দামটা অতটা বাড়ে নাই, জাস্ট অতি সম্প্রতি সামান্য বাড়ছে। এটা ছাড়া তার বুক ভ্যালুটাও যদি আমরা দেখি, মোটামুটি খারাপ না, আপনার বিনিয়োগ করার মতোই। তার মানে প্রাইম ব্যাংকটা আপনি বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া আরো কিছু তথ্য দেখার চেষ্টা করি। তার আর্নিং পার শেয়ার যদি আমরা দেখার চেষ্টা করি, গত 2019-এ ছিল মাত্র 1.47 টাকা,
2020-এ একটু বাড়ছে, 21-এ আরও বাড়ছে, 22-এ আরও বাড়ছে, 23-এ তো 4 টাকা 27 পয়সা, আর 24-এ 6 টাকা 58 পয়সা। তো এইটার ক্ষেত্রে এই আর্নিংটা বৃদ্ধি পাওয়ার মেইন কারণটা হচ্ছে এটা শেয়ার বোনাস কিন্তু দেয় নাই। জাস্ট গত বছর সামান্য পরিমাণ শেয়ার বোনাস দিয়েছিল। তো সেই জন্য তাদের এই ইপিএস গ্রোথটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে। এবার আমরা আশা করতে পারি যে তারা শেয়ার বোনাসটাও দেওয়ার চেষ্টা করবে। আর তাদের এটিএম সংখ্যা বা শাখা বাড়ানোর প্রতি অতটা মনোযোগ কিন্তু নাই। যেমন ধরেন যে 2019-এও ছিল 146, 20-এও সেটা, 21-এও সেটা, 22-এও সেটা, 23-এও সেটা, 24-এ গিয়ে শুধু তারা একটা বাড়াইছে 147টা। তার মানে ব্যাংকটার শাখা বাড়ানোর প্রতি অতটা আগ্রহ কিন্তু নাই। এটিএম সংখ্যাও স্থিতিশীল। তো মোটামুটি বলতে পারি যে আমরা ব্যাংকটা যেইটা আছে সেইটাকেই স্বাবলম্বী করে চলতেছে। তো এবার আশা করা যায় যদি তারা একটু এক্সপেনশন করে তাহলে ভালো। এখন যদি আমরা তাদের দেখি ক্যাশ অফ ডিপোজিট, তাদের যেটা মোটামুটি 4 টাকা 73 পয়সা মানুষের সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে টাকা লাগতেছে, তবে তাদের কস্ট অফ ফান্ড একটু বেশি। কস্ট অফ ফান্ড যদি আমরা দেখি প্রায় মোটামুটি এখানে দেখাচ্ছে যে বর্তমানে যেহেতু সুদের হার 12%-এর উপরে, তো এই জন্য 7%-এর উপরে। স্প্রেড যদি দেখি, স্প্রেডটা কিন্তু ভালো, মানে আপনার কাছ থেকে যে টাকা নিচ্ছে আর যেই টাকায় লোন দিচ্ছে মধ্যবর্তী যে ব্যবধান, 6%-এ যদি আপনার কাছ থেকে টাকা নেয়, যদি 9%-এ দেয় তাহলে 3% থাকে। তো এখানে দেখা যায় যে মোটামুটি তাদের 5%-এর মতো কি আছে, পূর্বে বর্তমানে 5%-এর মতো তাদের প্রকৃত লাভটা হচ্ছে। পূর্বে 4.5, 3.5, 3.5, 3.5 ছিল। তার মানে বিগত 2 বছর ব্যাংকটা ভালো করেছে, আর এইবারের আর্থিক রিপোর্ট তো আসতেইছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আর ওইটা যদি দেখার চেষ্টা করি, দেখেন 2024-এ 20% আছে। তার মানে যেটা হচ্ছে একটা শক্তিশালী ব্র্যান্ডের লক্ষণ, যদি এটা ধরে রাখতে পারে। 2023-এও 15% ছিল, মোটামুটি ভালো। 2022-এ 13%, 21-এ 18, 20-এ তো করোনা ভাইরাসের কারণে আমরা সবাই জানি। তো এই জন্য এই 2 বছর কিন্তু আরও ওইটা কম। তো আমরা যদি গত তার 3-4 বছর ধরি, তার মানে বেস্ট একটা ব্যাংক আমরা বলতে পারি। এটা ছাড়া যদি ধরেন যে আপনি 2020 সালে, যেহেতু করোনা ভাইরাসের সময়, তখন যদি আপনি সাহস করে, শেয়ার বাজার ডাউনে ছিল, যদি 5 লাখ টাকা ইনভেস্ট যদি করতেন, তাহলে সেখান থেকে আমরা তার ডিভিডেন্ড হিস্টোরিগুলো যেটা বললাম যে সে শেয়ার ডিভিডেন্ডস কিন্তু দেয় নাই, শুধু গত বছর 2.5% দিয়েছে, মানে খুবই কনজারভেটিভ। ওই তুলনায় ক্যাশ ডিভিডেন্ড কিন্তু সে সর্বোচ্চ দিয়েছে। তো আপনার হিসাব করলে প্রায় 2,80,000 টাকার মতো আপনি ডিভিডেন্ডই পেয়ে যাইতেন গত 5 বছরে, 5 লাখ টাকা বিনিয়োগে। আর যেই পরিমাণ শেয়ার আছে ওই শেয়ারগুলাকে যদি আপনি 33,717 আজকের 31 টাকা দিয়ে যদি আপনি গুণন করেন, তাহলে মোটামুটি আমরা একটু হিসাব করতে পারি। এখানে হিসাবটা কয়েকদিন আগের দেওয়া আছে, তাহলে আমরা একটু হিসাব করি কত হয়। তাহলে 33,717 গুণন হচ্ছে আমাদের 31, প্রায় আমাদের মোটামুটি আমরা যদি বলি 10 লক্ষ, 3 3 আমাদের 6, আমাদের 10 লক্ষ টাকা। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে মাত্র 5 বছরে আপনার টাকা কিন্তু ডবল হয়ে গেছে, ডবলের চাইতে বেশি। তার মানে ব্যাংকটা কিন্তু অতটা খারাপ ব্যাংক না। যতগুলো বিনিয়োগযোগ্য ব্যাংক আছে, যেমন ধরেন যে এই কয়েকটা ব্যাংক সম্পর্কে আমরা নিয়ে আসবো বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগযোগ্য বলতে: সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক তো আমরা আজকে আলোচনা করলাম, উত্তরা ব্যাংক অলরেডি আলোচনা করে দিয়েছি, এরপরে আসবো আমরা ইপিএল, ইবিএল, ব্র্যাক ব্যাংক অলরেডি আলোচনা করে দিয়েছি, এরপরে ব্যাংক এশিয়া এবং পূবালী ব্যাংক। এই যে আমাদের 1 2 3 4 5 6 7টা, এই 7টা ব্যাংকেই আপনি দীর্ঘমেয়াদী এখন পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বাকি ব্যাংকগুলো নানা প্রকার এনপিএল এর সমস্যা, ডিপোজিটের সমস্যা, কস্ট অফ ফান্ডের সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা। সেই হিসাবে এই 7টা ব্যাংকে আপনি টপ 7 ব্যাংক হিসাবে ধরে আপনার মন চাইলে আপনি 7টা ব্যাংকে 7 লাখ টাকা শেয়ার ক্রয় করে ঘুমায় যাইতে পারেন। 10 20 বছর পরে শুধু উঠে একটু দেখতে পারেন যে তাদের কি অবস্থাটা আসবে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারাই আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রাই করি যে যাতে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখে বিনিয়োগ সম্পর্কে আপনি উৎসাহিত হন, বিনিয়োগটা আপনি করতে পারেন। বিনিয়োগের
কারণ বিনিয়োগের উপর অন্য কোনো কিন্তু জিনিস নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনার কিছু টাকা আছে, আপনি একটা কোম্পানি খুললেন, সারাদিন আপনার কাজ করতে হবে যদি অটোমেশন না করেন। আপনি যত টাকা বেতনেই কাজ করেন, আপনার লাভ হবে না। তো আমরা বলি যে আপনি যে অ্যাক্টিভ কাজটা করতেছেন এর পাশাপাশি ভালো শেয়ারগুলো যাচাই করে ওগুলাতে বিনিয়োগ করতে থাকেন। যেমন সারা বিশ্বের কারণে, যুদ্ধের কারণে সারা দেশ স্বর্ণের বাজারও কিন্তু ডাউন, সারা বিশ্বের বাজারও ডাউন, বাংলাদেশের শেয়ার বাজারও আশা করা যায় আগামীকালকে কিছুটা ডাউন তো থাকবেই। যদি আপনার কাছে টাকা থাকে, ভালো ফান্ডামেন্টাল ব্লু চিপ কোম্পানিগুলোতে আপনি শেয়ার কিনতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।